আসসালামু আলাইকুম। ১৯তম নিবন্ধনের পরীক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে। আপনাদের বিগত সালের যে প্রশ্নগুলো বারবার এসেছে আমি আজকের এই ক্লাসে দেখাবো কিভাবে এসেছে এবং ১৯তম নিবন্ধনের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে কিভাবে। আর বিগত যেই ১৬ বা ১৭, ১৮ নিবন্ধনে যে প্রশ্নগুলো এসেছে তার ব্যাখ্যা সহ বিশ্লেষণ আপনাদেরকে দিব, যেখান থেকে আপনি গেস করতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কিভাবে হয়। আসলে যে কোনো বিষয়ে আপনি যদি পূর্ব থেকে ধারণা না থাকে আপনি আসলে ভালো করতে পারবেন না। এক্সপিরিয়েন্স লোকজন যে কোনো জায়গাতে খুব ভালো আউটকাম বের করতে পারে, আউটকাম আনতে পারে। তো এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যে বিষয়টা আপনি যদি বিগত সালের বিষয়গুলো দেখেন তাহলে দেখবেন 90% কমন। কিছুদিন আগে আপনারা প্রাইমারিতে পরীক্ষা দিয়ে এসেছেন, সেখানে বিগত সালের অনেক অনেক প্রশ্ন, প্রায় 90% প্রশ্ন কমন এসেছে। সুতরাং যারা এতদিন বলেছে বিগত সালের প্রশ্ন সলভ করিয়ে কোনো লাভ নেই, তারা কিন্তু বিপদে পড়েছে। কারণ তাদের কথা যারা শুনেছে, হাজার হাজার স্টুডেন্টের কেরিয়ার নষ্ট হয়েছে, তারা বিগত সালে সব প্রশ্ন বাদ দিয়ে নতুন নতুন জিনিস পড়তে গিয়েছে। সুতরাং আপনাদেরকে আমি বলছি, বিগত সালে যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো থেকে ধারণা নিতে হবে। আমি আজকের এই ক্লাসের মধ্যে বিগত সালে বারবার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে আমি সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন আমার এই ক্লাসটি, যাতে আমরা আমাদের ১৯তম নিবন্ধন ১০ থেকে ২০তম গ্রেডের চাকরি প্রত্যাশী ভাই বোন এবং বিসিএসসি যারা বসতে যাচ্ছেন সেই ভাই বোনরা যাতে আমাদের এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে, সেই জন্য ক্লাসটি শেয়ার করে দিবেন প্লিজ। ক্লাসটি শেয়ার করে দেন, আমি ক্লাসটি শুরু করছি এখনই। কে কোথা থেকে দেখছেন একটু দ্রুত জানাতে হবে। জি আলহামদুলিল্লাহ, প্রায় ২০০ ভাই বোন আমাদের সাথে জয়েন করেছেন ইতিমধ্যে। আমি চাই যে আমাদের ভাই বোনরা সবাই জয়েন করুক আজকের এই ক্লাসটি থেকে, তারা যাতে উপকৃত হয়। আমি শেয়ার চাই, কে কয়টা শেয়ার করেছেন। আজকে কিন্তু জরিপ হবে, আর অবশ্যই পাশে লিখে দিবেন আপনি কয়টা শেয়ার করলেন, পাশে লিখতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে। আমাদের আজমেরি আপু, আঞ্জু জয়েন করেছেন আমাদের সাথে। ইব্রাহিম, মার্চ এপ্রিলের আগে না এটা নিশ্চিত, কারণ নিবন্ধন পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যে, মানে ব্যবধানে হবে, ১ সপ্তাহ এদিক বা ১৫ দিন এদিক সেদিকে হবে। আচ্ছা, শেয়ারটা লিখেছেন যারা যারা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেয়ারটা লিখতে হবে, হ্যাঁ, কে কয়টা শেয়ার করেছেন আমি এখান থেকে দেখবো। আর পাশে লিখে দিতে হবে যে আপনি কয়টা শেয়ার করলেন। হ্যাঁ প্লিজ দ্রুত শেয়ার করে দেন, আমি দ্রুত ক্লাসটি শুরু করছি। ওকে, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সাথে জয়েন করেছেন, নেত্রকোনা থেকে, বরিশাল থেকে, ঢাকা থেকে। আমাদের শেখ কি সালেহ শেখ জয়েন করেছেন, আমাদের নাজমুল এসএফ জয়েন করেছেন, তারপরে আমাদের পান্নু ইসলাম জয়েন করেছেন এবং শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। লামিয়া জান্নাত জয়েন করেছেন এবং শেয়ারটা লিখেছেন, থ্যাংক ইউ। আরো দ্রুত শেয়ার করতে হবে প্লিজ। আমি ক্লাসটি এখনই শুরু করতে চাই, কিন্তু শেয়ার না করলে আমি ক্লাস ওইভাবে নিব না, আমি ক্লাস অর্ধেক নিয়ে শেষ করে দিব। আপনাদের জন্যই মূলত বিগত সালের প্রশ্নগুলো আমরা এখানে আয়োজন করি। এই প্রশ্নগুলো আপনি নিজে নিজেও পড়তে পারেন, বাট নিজে নিজে পড়লেও ওটার গুরুত্ব বুঝবেন না। বিগত সালে এসেছে সবগুলো প্রশ্নই কিন্তু আপনার জন্য গুরুত্ব না, ঠিক আছে। গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ওগুলি আমরা এখানে সাজিয়েছি। আমাদের এখানে প্রায় ৩,০০০-এর উপরে প্রশ্ন আমি সলভ করাবো ফ্রিতে। তবে আমাদের সাথে যারা যারা যুক্ত থাকবেন, যারা হচ্ছে ক্লাসটি রিয়াকশন ইউজ করবেন অথবা লাইক কমেন্ট করবেন অথবা শেয়ার করবেন, তারাই হচ্ছে এই ক্লাসের নোটিফিকেশন পাবেন, ঠিক আছে। ফেসবুক কোম্পানি আপনাকে এমনি এমনি দিবে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের শেফালি আক্তার শেয়ারটা লিখেছেন, রবিউল আলম শেয়ারটা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সাইমা ইসরাত অনেকেই শেয়ারটা লিখেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্লাসটি এখনই শুরু করে দিচ্ছি। আচ্ছা জি, এখনই শুরু করছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছা, না আরো শেয়ার হতে হবে, একবারে শেয়ার অল্প হয়েছে আপনাদের। যারা যারা ক্লাস চান যে না আমরা আসলে ক্লাস দরকার আছে, তারা অবশ্যই শেয়ার করতে হবে। ঠিক আছে, শেয়ার একবার কম হয়েছে, জয়েনও কম হয়েছে। আমি শুরু করছি, তারপরেও আমি দেখি আপনাদের অ্যাক্টিভিটিস এর উপরেই আমার ক্লাসটা চলমান থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আমরা প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে বর্ধমান হাউস কোথায় অবস্থিত। আচ্ছা, তো এই প্রশ্নটা দেখেন 17তম নিবন্ধনে এসেছে। 17তম নিবন্ধনে এসেছে। যে দেখি অ্যান্সার করে ফেলেন ঝটপট, যারা যারা অ্যান্সার করতে পারেন করে ফেলেন। আচ্ছা, তো অলরেডি জয়েন করে ফেলেছেন এবং কি অ্যান্সার করে ফেলেছেন বর্ধমান হাউস। মনে রাখতে হবে এই যে বর্ধমান হাউস, এটা মূলত হচ্ছে ব্রিটিশদের একটি ভবন ছিল এক সময়। তারা হচ্ছে এটা মূলত তাদের সরকারি কাজের জন্য এটা প্রতিষ্ঠা করেছিল। এটা প্রতিষ্ঠা করেছিলেন বিজয় চাঁদ মাহাতাব। বিজয় চাঁদ মাহাতাব, এই যে বিজয় চাঁদ মাহাতাব, উনি মূলত এটি প্রতিষ্ঠা করেছেন 1906 সালে। 1906 সালে এটা প্রতিষ্ঠা করেছেন লর্ড কার্জনের নির্দেশে। আচ্ছা, তাইলে এই বর্ধমান হাউসটা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকাতে। হ্যাঁ, এটা ঢাকাতে, এটা আপনারা নিশ্চিত জানেন। আর একটা বিষয় বলে রাখি, এটার বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে বাংলা একাডেমি। বর্তমান নাম হচ্ছে বাংলা একাডেমি। ঠিক আছে, বাংলা একাডেমি। এই যে বাংলা একাডেমি নাম হয়েছে। তাহলে এখানে কি করা হয়? এখানে মূলত হচ্ছে ভাষা ও সংস্কৃতি নিয়ে গবেষণা করা হয়। ভাষা নিয়ে গবেষণা। তাহলে ভাষা নিয়ে গবেষণা করা হয় কোথায়? সেটা হচ্ছে বর্ধমান হাউসে, যেটার বর্তমান নাম হচ্ছে বাংলা একাডেমি। তাহলে এই বাংলা একাডেমিটা এটা মূলত হচ্ছে ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে। তাহলে বাংলা একাডেমি যেটা আমরা বলছি, এটা কেন সৃষ্টি হয়েছে? এটা মূলত ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে। ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি। কত সালে সেটা? 1955 সালে। তাহলে 1955 সালে মূলত হচ্ছে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছে। আর এই যে বর্ধমান হাউস, যেটার বর্তমান নাম বাংলা একাডেমি, এটা মূলত এই নামে প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালে। দুইটা জিনিস ক্লিয়ার করলাম। একটা হচ্ছে যদি পরীক্ষা আসে যে বর্ধমান হাউস কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে হবে 1906 সালে। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয়েছে, তখন হবে 1955 সালে। এই দুইটা জিনিস। বাংলা একাডেমি এটা মূলত ভাষা, সংস্কৃতি, শিক্ষা এই বিষয়গুলো নিয়ে গবেষণার জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। ঠিক আছে, ভাষা বিষয়ের মানে গবেষণার জন্যই মূলত এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে, অনেকে কলকাতা দিয়ে দিতে পারে বর্ধমান ভেবে, যে বর্ধমান যেহেতু, তাহলে মনে হয় এটা মনে হয় কলকাতায়। নো। তো এই হচ্ছে বিষয়। এক নম্বর প্রশ্নটি গেল। আপনারা যারা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসে। আমি দ্বিতীয় প্রশ্নটা দেখাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্নটা দেখেন, এটা কি সম্পর্কে? ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আচ্ছা, এটাও 17তম নিবন্ধনেই এসেছে, আর 2022 সালে। মূলত 17তমটা হয়েছে 2022 সালে। তো ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আব্দুল সালাম, নাকি রফিক উদ্দিন, নাকি আবুল বরকত, নাকি সকলেই? তাইলে মনে রাখতে হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে আপনারা করেন। ঠিক আছে, আপনাদের আমি দেখতে চাই। আচ্ছা, আমি দেখতে চাই আপনারা সঠিক অ্যান্সারটা দিবেন। একজনে বলেছেন যে 19তম নিবন্ধন কবে হবে? আচ্ছা, কবে হবে এটা মার্চ এপ্রিল ব্যতীত হবে না। তবে আপনারা আগে থেকেই প্রিপারেশনটা নিয়ে নেন, কারণ আগামী মাসেই
নির্বাচনের এই তোড়জোড়, তারপর আলোচনা সমালোচনা, এটা যাবে হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 মাস 2 মাস। সুতরাং আপনাদের কেরিয়ারের গুরুত্বপূর্ণ একটা টাইম। আপনি যদি ওই নির্বাচনী কাজে বা অন্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনার কেরিয়ার থেকে এই সময়টা চলে গেল। 19তম নিবন্ধন আপনার জীবনের শেষ নিবন্ধন। এভাবে যদি আপনি নামেন, আশা করি আপনি হতাশ হবেন না। আর সার্কুলার দেওয়ার পরেই হতে পারে আপনাদের পরীক্ষা নিয়ে নিবে 15 দিন বা 1 মাস সময় দিয়ে। তো এই কারণে আগে থেকে যদি আপনি প্রস্তুতিটা নিয়ে রাখতে পারেন, ধামাকা একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো যেটা বললাম, ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন যিনি, অলরেডি আপনারা অ্যান্সার করে ফেলেছেন, সেটা হচ্ছে আবুল বরকত। এই সে আবুল বরকত যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঢাবি, ঢাবি মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টের স্টুডেন্ট ছিলেন তিনি? তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন আবুল বরকত, যার প্রকৃত নাম কি? মনে রাখবেন, তার প্রকৃত নাম ছিল আবাই। এটা পরীক্ষাতে এসেছে কয়েকবার, ঠিক আছে? তারপরে আবুল বরকতের মা, তার মায়ের নাম কি? এটাও আসে পরীক্ষা। তার মায়ের নাম হাসিনা বেগম। এই হাসিনা বেগম কিন্তু আবার শেখ হাসিনা না। হাসিনা বেগম মানে হচ্ছে আবুল বরকতের মায়ের নাম, যিনি শহীদ মিনার, বর্তমান যে শহীদ মিনার জাতীয়, এটা উদ্বোধন করেছিলেন। এই সে আবুল বরকত যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ভাষা আন্দোলনে একজন মাত্র শহীদ হয়েছিল, ঠিক আছে? ভাষা আন্দোলনের একজন মাত্র শহীদ হয়েছিল, যিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাত্র শহীদ, যিনি হলেন কে? আবুল বরকত। এছাড়া জগন্নাথ কলেজের ছাত্র ছিল রফিকুদ্দিন আহমেদ, ঠিক আছে? এই যে রফিকুদ্দিন, উনি ছিলেন প্রথম, ঠিক আছে? উনি প্রথম। আর আব্দুল জব্বার উনি দ্বিতীয় ছিল। আব্দুল সালামও ভাষা শহীদ ছিলেন। তাইলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আবুল বরকত কোন ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত, তিনি হচ্ছেন ভাষা আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত, যিনি শহীদ হয়েছিলেন এই ভাষা আন্দোলনে। তাহলে এই টপিকটাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভাষা আন্দোলন থেকে 19তম নিবন্ধনের প্রশ্ন আসার সম্ভাবনা 99%। 99%। আপনি ভাষা আন্দোলনের টপিকটা ভালো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়, এগুলো পরীক্ষাতে যেহেতু আসে। এবার দেখি আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা আমরা দেখব। এখানে বলা আছে কি, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটা 17তম নিবন্ধনে আসছে, আবার এটা 40 BCS এও আসছে, ঠিক আছে? 40 BCS এ এই প্রশ্নটা এসেছে। তো এই জন্য আপনারা যেটা করবেন, আপনারা যে কাজটা করবেন সেটা হলো আমাদের বিসিএস এর প্রশ্নগুলো সলভ করে ফেলতে হবে। আমরা এখানে সলভ করে দিব যদি আপনারা চান। বিসিএস এর প্রশ্ন কি সলভ করাবো, এটা কি চান আপনারা? তো ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন না, নুরুল আমিন ছিলেন এই পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী। তখন তো ভাষা আন্দোলন হয়েছে 1952 সালে। তো 52 সালে তো বাংলাদেশ ছিল না, বাংলাদেশ ছিল, তবে বাংলাদেশটা ছিল কি নামে? বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান নামে। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের দুইটা রাজ্য ছিল। তো পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা ছিল, কিন্তু বাংলাদেশ স্বাধীন দেশ ছিল না। যেহেতু রাজ্য ছিল, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তার মানে নুরুল আমিন হচ্ছে না লিয়াকত আলী খান না, লিয়াকত আলী না, মোহাম্মদ জিন্না না খাজা নাজিমউদ্দিন। তাহলে আমরা নিশ্চিত ধরে ফেলেছি সেটা হচ্ছে খাজা নাজিমউদ্দিন। যারা যারা অ্যান্সার করেছেন সঠিক হয়েছে। জান্নাতুন নূর আপনারটাও সঠিক হয়েছে। তারপর হচ্ছে উম্মে হানি রহমান, আপনাদেরটা সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, গুড। আচ্ছা জি, যদি আপনাদের বিসিএস এর ক্লাসগুলো, প্রশ্নগুলো সলভ চান, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করতে হবে, তারপরে হচ্ছে শেয়ার করে রাখতে হবে, তাহলে নোটিফিকেশন পাবেন। ফেসবুক কোম্পানি মেটা আপনাদেরকে নোটিফিকেশন পাঠাবে তখনই যখন দেখবে যে আপনি ইন্টারেস্টেড এই ক্লাসগুলোতে।
ইন্টারেস্টেড হচ্ছে, আপনি রিয়াকশন ইউজ করলেন, কমেন্ট করলেন, লাইক দিলেন, শেয়ার করলেন, তখন আপনার কাছে এই ক্লাসগুলো যাবে, না হয় যাবে না। আর যারা যারা আমার ক্লাসে শেষে এই মুহূর্তে এসে জয়েন করলেন তারা একটা শেয়ার দেন, ঠিক আছে? তাহলে আপনি পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাবেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে খাজা নাজিমউদ্দিন। আর নুরুল আমিন কি ছিলেন? নুরুল আমিন ছিলেন তখনকার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কার? বঙ্গের, পূর্ববঙ্গের, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তাহলে মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন, ঠিক আছে? নুরুল আমিন হলো পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। আর খাজা নাজিমউদ্দিন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এই পাকিস্তান বলতে কিন্তু দুইটা, পূর্ব প্লাস পশ্চিম পাকিস্তান, পূর্ব প্লাস পশ্চিম পাকিস্তান, দুইটা মিলেই হচ্ছে পাকিস্তান। সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, তিনি হলেন খাজা নাজিমউদ্দিন। এই হচ্ছে বিষয়। আর মোহাম্মদ আলী জিন্নাহ উনি হচ্ছেন অবিভক্ত, মানে উনি হচ্ছেন দ্বিজাতি তত্ত্বের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরের প্রশ্নটা দেখেন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো এটি, ইউনেস্কো কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? ইউনেস্কো কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? দেখে অ্যান্সার করেন তো। 30তম, 32তম, 33তম নাকি 34তম? এই প্রশ্নের উত্তর যারা যারা পারবেন আমি মনে করব যে আপনি আসলে পড়াশোনা করেছেন। আমাদের আঞ্জুয়ারা খাতুন অলরেডি অ্যান্সার করে ফেলেছেন, যদিও হয় নাই কিন্তু অ্যান্সার করেছেন, নো টেনশন। আমাদের মাতুয়ারা নাইস অ্যান্সার করেছেন, রাকিব অ্যান্সার করেছেন, পান্নু ইসলাম অ্যান্সার করার চেষ্টা করেছেন, গুড, থ্যাংক ইউ। এই যে আমাদের মাজিদুল ইসলাম মাতি, আপনারটাই শুধু হয়েছে, আর যারা যারা দিচ্ছে হয়নি এখনো, নুসরাত আরারটাও হয় নাই, তারপর নাফি আপনারটাও হয় নাই, বাবু আপনারটাও হয় নাই, উর্মি বিশ্বাস আপনারটা হয়েছে, তারপর সাইমা ইসলাম জেমি আপনারটা হয়েছে। তার মানে কততম সম্মেলনে বলেন তো, কততম দিচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। গুড গুড, থ্যাংক ইউ। অনেকেরটাও পান্নু ইসলাম, হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে। থ্যাংক ইউ। তাহলে কততম? ঠিক আছে, আপনারা যারা 30তম বলেছেন তাদেরটাই হয়েছে, 30তম যারা বলেছেন তাদেরটা হয়েছে। অর্থাৎ ইউনেস্কো এর 30তম সম্মেলনেই মূলত 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তাহলে মনে রাখবেন ইউনেস্কো, এটার ফুল মিনিংটা আসে ইউনেস্কো। এখন ইউনেস্কো মানে কি? ইউনেস্কো মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস, আমি ফুল লিখলাম না, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, কি হবে? এডুকেশনাল সাইন্টিফিক, এস মানে সাইন্টিফিক, এস সি আই, সাইন্টিফিক, সাইন্টিফিক কালচারাল, সাইন্টিফিক কালচারাল and cultural organization, scientific cultural organization, United Nations Education Scientific and Cultural Organization, organization, এই হচ্ছে মূলত ইউনেস্কো। তো এটা কি করে? এটা হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে এগুলোকে স্বীকৃতি প্রদান করে। ইউনেস্কোর কাজ হচ্ছে জাতিসংঘের হয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঐতিহাসিক স্থান, স্থাপনা অথবা কিছু কিছু বিশেষ বিজ্ঞানের সাথে সম্পর্কিত, সংস্কৃতির সাথে সম্পর্কিত, শিক্ষার সাথে সম্পর্কিত বিষয়গুলোকে তারা স্বীকৃতি দেয়। ঠিক আছে, এটা হচ্ছে মর্যাদাপূর্ণ স্বীকৃতি আর কি।
তো এই স্বীকৃতিটা হচ্ছে ইউনেস্কো দিয়ে থাকে। ইউনেস্কো 1945 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। 1945 সালে ইউনেস্কো কি করে প্রতিষ্ঠা লাভ করে, ঠিক আছে, প্রতিষ্ঠা লাভ করে। আর ইউনেস্কোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? মনে রাখবে, এই যে বিডি, বাংলাদেশ সদস্যপদ লাভ, বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে, ঠিক আছে। 1972 সালের 20 মে বাংলাদেশ হচ্ছে ইউনেস্কো এর 60তম সদস্যপদ লাভ করে, 60তম সদস্য। তাহলে বাংলাদেশ ইউনেস্কো এর কততম সদস্য? 60তম সদস্য পদ লাভ করেছে। তো এই ইউনেস্কো এর বর্তমান সদস্য কত? মনে রাখতে হবে, বর্তমান সদস্য 195টি। 195টি সদস্য রাষ্ট্র রয়েছে এই ইউনেস্কো এর। ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্র পদত্যাগ করেছে, ইসরায়েল পদত্যাগ করেছে, তারপরেও 195টি সদস্য রয়েছে। তারপরে 12টি সহযোগী সদস্য রয়েছে। 12টি সহযোগী সদস্য রয়েছে। 195টা দেশ আছে আর 12টি সহযোগী সংস্থা রয়েছে এই ইউনেস্কো এর। তো ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশে 3টা স্পট আছে। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের কয়টা স্পট আছে? 3টি স্পট আছে। আপনারা নিশ্চিত ওই 3টে স্পট জানতে হবে। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের 3টে স্পট কি কি দেখেন আপনারা। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের যে 3টি জায়গা আছে, একটা হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার, মনে রাখবেন। এটা কি? এটা হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার। যেমন পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এই একটা জায়গা ইউনেস্কো স্বীকৃত, এই একটা জায়গা। আরেকটা আছে 2 নম্বরে হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার, আর হচ্ছে এই যে 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদ। 3 নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে সুন্দরবন। তাহলে সুন্দরবন, 60 গম্বুজ মসজিদ, পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এগুলা হচ্ছে ইউনেস্কো স্বীকৃত। এগুলা কি বলেন তো? ইউনেস্কো স্বীকৃত, ইউনেস্কো স্বীকৃত। তাহলে ইউনেস্কো স্বীকৃত এই হচ্ছে অঞ্চল, পাহাড়পুরের বৌদ্ধ বিহার, আর এটা 60 গম্বুজ মসজিদ, আর এটা হচ্ছে সুন্দরবন। এই 3টা স্পট রয়েছে ইউনেস্কো স্বীকৃত। আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের ঐতিহাসিক স্থান কয়টি? তাহলে ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের ঐতিহাসিক স্থান হচ্ছে 3টি। পাহাড়পুরের বৌদ্ধ বিহার, যেটার অবস্থান হচ্ছে নওগাঁ জেলাতে, রাজশাহী বিভাগের নওগাঁ নামক একটা জেলা আছে, ওই জেলাতে। 60 গম্বুজ মসজিদ, এটা হচ্ছে বাগেরহাট জেলাতে, ঠিক আছে। খুলনার যে বাগেরহাট, এই বাগেরহাট জেলাতে মূলত 60 গম্বুজ মসজিদ। আর সুন্দরবন, এটা হচ্ছে 2টি দেশে অবস্থিত, 2টি দেশে অবস্থিত। এক অংশ হচ্ছে ভারত, আর এক অংশ হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশে কিন্তু 62 ভাগ এই সুন্দরবনের, ঠিক আছে। 62 ভাগ বাংলাদেশের মধ্যে পড়েছে, আর ইন্ডিয়ার মধ্যে পড়েছে 38 ভাগ এই সুন্দরবনের। তো এই হচ্ছে মূলত 3টি ঐতিহাসিক স্থান বাংলাদেশের মধ্যে, যারা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে এই 3টি স্পট। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেই ইউনেস্কোর যে বিষয়টা, এটা ক্লিয়ার কিনা বলেন। দেখেন, এই বিষয়গুলো কিন্তু বিগত সালে পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। 16তম নিবন্ধনে, শিক্ষক নিবন্ধনের প্রশ্ন দেখেন এটা। তো এখান থেকে আবারও প্রশ্ন আসবে। দেখেন এটা থেকে আরো কত প্রশ্ন এসেছে, আরো কত প্রশ্ন এখান থেকে এসেছে। তার আগে আমি আপনাদেরকে একটু একটা ঘোষণা দিয়ে রাখতে চাই। জাস্ট আমি 1 মিনিটে আপনাদের একটা ঘোষণা দিব। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, 19তম নিবন্ধন, আপনাদের জন্য আমাদের এখানে একটা কোর্স আমরা চালু করেছি। এই কোর্সটা হচ্ছে নিবন্ধন জেনারেল ফুল কোর্স।
এই ফুল কোর্সটা আমরা 3000 টাকা নির্ধারণ করেছি, যেখানে আপনাকে কি কি পড়াবো। এখানে পড়াবো হচ্ছে বাংলা, এখানে পড়াবো হচ্ছে জিকে, এখানে পড়াবো হচ্ছে ইংলিশ, এখানে পড়াবো হচ্ছে ম্যাথ। এই 4টা বিষয় আপনাকে 100 নাম্বারের আমরা 95% এখান থেকে আমরা প্রিপারেশন নিয়ে দিব আপনাকে। আমাদের সাথে যদি আপনি যুক্ত হন 100+ এখানে ক্লাসই পাবেন। আমরা যে ক্লাস নিচ্ছি 100+ ক্লাসই পাবেন আপনি। প্রতিটা ক্লাসের উপরে আপনার পরীক্ষা হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। আপনি যদি চাকরি করেন এই রেকর্ড ক্লাসগুলো আপনি পরে দেখতে পারবেন। তারপর ক্লাসের পরে ইনশাল্লাহ আমরা ক্লাসে শেষ করে দিব, এতটুকু বিশ্বাস আমাদের উপরে রাখেন। ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিব, যেটা আমরা 3000 টাকা নির্ধারণ করেছি। কিন্তু আমাদের ভাই বোন যারা আপনারা এখন জয়েন করেছেন তাদের জন্য 3000 না, তাদের জন্য মাত্র 1199 টাকা। ইনশাল্লাহ আপনি মাত্র 3টা ক্লাস করলে আপনার 1199 টাকা উসুল হয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকু আমি বিলিভ, আমার একটা আত্মবিশ্বাস। আমি এতটুকু বলতে পারবো 3টা ক্লাস করলে আপনি মনে হবে সোহেল ভাই আরো টাকা দিতে মনে হচ্ছে আপনাকে। ঠিক আছে, আমরা এমন কিছু বিষয় আপনাকে এখান থেকে গাইড করব এবং আপনাকে সহায়তা করবো এখান থেকে। দেখেন, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান নিচে দেওয়া নাম্বারে 1199 টাকা হচ্ছে বিকাশ অথবা নগদ করবেন। বিকাশ অথবা নগদে আপনারা হচ্ছে টাকা পাঠালে আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব, যেখান থেকে আপনি হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করতে পারবেন, লাইভ ক্লাস, তারপর এখানে রেকর্ড ক্লাসগুলো থাকবে। জি, আমরা চলে যাই আমাদের ক্লাসে। যেটা বলছিলাম সেটা হচ্ছে 1948 সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে পাকিস্তান পরিষদে অর্থাৎ বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন। আচ্ছা, 1948 সালে এটা হবে না, বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রেখেছিল কে? কারণ বাংলাটা আসলে অত মর্যাদা দেয়া হতো না, বাংলাকে শুধু আমরা অবহেলা করেই যাচ্ছি যুগের পর যুগ। বাংলা বলা হতো নিচু শ্রেণীর ভাষা। ঠিক আছে, তো এই জন্য পাকিস্তান যখন সৃষ্টি হলো মানুষের মধ্যে আশা ভরসা ছিল যে আমরা অন্তত বাংলা ভাষার মর্যাদাটা পাবো। এটাও পাকিস্তানিরা বললো যে হবে না, আপনাদের ব্যবহার করতে হবে কি উর্দু। উর্দু shall be the state language of Pakistan. Urdu shall be the state language of Pakistan. এরকম একটা ঘোষণা আমাদেরকে করা হলো, বাধ্যতামূলক উর্দু ব্যবহার করতে হবে, পারেন চাই না পারেন। এই কথা বলার কারণে তেলে বেগুনে জ্বলে উঠলো তিনি হচ্ছেন আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি প্রতিবাদ করলেন, তিনি বললেন গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে স্থান দেয়া হোক। এটা কেন তিনি বলেছিলেন? এই জন্য তাকে ভুয়া বিভিন্ন ধরনের অপমান করা হয়। এরপর দিন সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল ছাত্রছাত্রীরা মানববন্ধন, প্রতিবাদ, মিছিল, মিটিং শুরু করে যে আমাদের ধীরেন্দ্রনাথ, উনি কিন্তু মূলত ব্রাহ্মণবাড়িয়া, তখন ছিল বৃহত্তর কুমিল্লা। ঠিক আছে, কুমিল্লার সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত, ওনাকে কেন অপমান করা হলো তার প্রতিবাদ জানানো হয়। পাকিস্তান সরকার পারে নাই ধীরেন্দ্রনাথ দত্তের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে। সে আন্দোলন জ্বলে উঠলো। কখনো মানুষকে আঘাত করবা ঠিক আছে, কিন্তু এমন আঘাত করো না যে আঘাত পরবর্তীতে তোমাকেও পোহাতে হতে পারে। সেটাই করলো পাকিস্তান সরকার। তো যা হোক, বাংলাকে গণপরিষদের রাষ্ট্রভাষা, গণপরিষদের ভাষা হিসেবে প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, তারপরে আসেন 6 নম্বর প্রশ্ন। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? আচ্ছা, তাহলে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল ইউনেস্কো। একটু আগে আমি বলেছিলাম আপনাদেরকে, এই যে ইউনেস্কো, তিনি মূলত 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তবে সেটা কবে? সেটা কি 17ই? দেখেন, এটা 13তম নিবন্ধনের প্রশ্ন, দেখছেন কিনা? ভাষা নিয়ে আপনার একটা প্রশ্ন থাকবেই। 17 নভেম্বর 1999 নাকি 18 নভেম্বর 99, 19 নভেম্বর 99 না 20 নভেম্বর 99?
তার মানে 99 যে কোনো একটা হবেই। সমস্যা কোথায়? তারিখে। এই জন্য আপনাদেরকে তারিখও পড়তে হবে, তাহলে এখানে কবে হয়েছে মনে রাখবেন, ইউনেস্কো এর 30তম বৈঠকে, ইউনেস্কো এর 30তম যে বৈঠকটা হয়েছিল, এই বৈঠকের মধ্যেই মূলত 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব পাশ হয় 17 নভেম্বর 1999। তাহলে 17 নভেম্বর 1999 সালে বাংলাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর পরের বৎসর 2000 সালে, মনে রাখবেন 2000 সালে বিশ্বের 188টা দেশ, মনে রাখবেন 188টা দেশ একসাথে দিবসটি উদযাপন করে। তো এই দিবসটি উদযাপন করে, তাহলে দিবসটি উদযাপন করে কবে? সেটা হচ্ছে 2000 সালে সর্বপ্রথম, তার আগে না। তার মানে 2000 সালে সর্বপ্রথম এই দেশে, সারা পৃথিবীতে 188টা দেশ এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, জেনারেল আর বিষয়ভিত্তিক মিলে কি 1199 টাকা লাইভ চলাকালীন? জি, আমরা বলছি জেনারেল এবং বিষয়ভিত্তিক বলতে দেখেন, জেনারেলের প্রিপারেশন আমরা এখান থেকে নিয়ে দিব, আর বিষয়ভিত্তিক যেটা আপনার তো কেউ বাংলা পড়েন, কেউ হচ্ছে ইংলিশ পড়েন, ওইভাবে আসলে বাংলার জন্য আমরা এখান থেকে ইনস্ট্রাকশন দিব, ঠিক আছে, ইংলিশের জন্য আমরা এখান থেকে ইনস্ট্রাকশন দিব। জেনারেলে ভর্তি হলে বিষয়ভিত্তিক হয়ে যাবে, ঠিক আছে, জেনারেলে ভর্তি হলে বিষয়ভিত্তিক হয়ে যাবে। তো কিছু কমন সাবজেক্ট আছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওগুলো আপনাদেরকেই দেখে যাইতে হবে, ঠিক আছে। কিন্তু যে সকল বিষয়গুলো জনপ্রিয় এবং সচরাচর টিচার ম্যানেজ করা যায়, সেই সাবজেক্টগুলো আমরা এখান থেকে করিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আগে আমাদের সাথে যুক্ত হলে আমরা একটা পরামর্শ দিতে পারবো। আমাদের উপরে দায়িত্ব দেন, আমরা সে দায়িত্ব ইনশাল্লাহ পালন করব। তখন আপনি যে কোনো ধরনের আবদার করলে আমরা রাখতে বাধ্য, বিকজ ইউ আর আওয়ার স্টুডেন্ট, ঠিক আছে। এই কারণে যে আপনি 1199 টাকা এই যে উপরে দেয়া এই নাম্বারে পাঠাবেন। হ্যাঁ, দেখেন নাম্বার ভুল করেন না, 01767265758 এই নাম্বারে পাঠাবেন। আর কেউ যদি বলেন যে ভাই আমি আসলে নিবন্ধনটা না, আমি শুধু ইংলিশটা দরকার, যে কোনো পরীক্ষার জন্য আপনি ইংলিশে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। অল জব প্লাস অল অ্যাডমিশন কোর্স লাইভ চলাকালীন সময় আমরা 750 টাকা নির্ধারণ করেছি, কিন্তু আপনারা 750 টাকা আপনারা এই মুহূর্তে দিতে হবে না, আপনারা 599 টাকা দিলেই আমি যুক্ত করে দেবো ইনশাল্লাহ। যান, আমি সাইদুল স্যারকে বলে আমি অ্যাড করে দিব। 599 টাকা দিলে এই শুধু ইংলিশের জন্য 599 টাকা এই কোর্সটা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আর কেউ যদি নিবন্ধনের জন্য, শুধু 19তম নিবন্ধনের জন্য, তার জন্য হচ্ছে 1199 টাকা এই যে উপরে দেয়া নাম্বারে, ঠিক আছে, টাকাই একটা নাম্বারে পাঠাবেন। আচ্ছা, আমরা সামনে যাব। হ্যাঁ, আমরা সামনে যাচ্ছি। তাইলে আমরা পেয়ে গেলাম 17 নভেম্বর 1999। এই প্রশ্নটা কিন্তু বিসিএস 43তম বিসিএস না 44তম বিসিএস এসেছে। এবার আসেন পরের প্রশ্ন, 7 নং প্রশ্ন। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখেন, আমি প্রথম প্রশ্নের মধ্যে এটা সলভ করিয়ে দিয়েছি। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে, 52 সালে, 55 সালে নাকি 54 সালে? তাহলে নিশ্চিত আপনারা জানেন ভাষা আন্দোলন হয়েছে কত সালে? তাহলে ভাষা আন্দোলন, আচ্ছা আগে সিরিয়ালে আসি। হ্যাঁ, 1906 সালে বর্ধমান হাউস প্রতিষ্ঠা হয়েছিল। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, আর 1955 সালে বর্ধমান হাউসের নাম বাংলা একাডেমি করা হয়েছিল। তার মানে এখানে দেখেন তো কোনটা মিলতেছে, এখানে 1955 মিলতেছে, যেই সময়ে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে, এই তো। তাহলে বাংলা একাডেমি, যে বর্তমান নাম হচ্ছে বর্ধমান, মাহতাব, চাঁদ মাহতাব, উনি মূলত বিজয় চাঁদ মাহতাব, উনি বর্ধমান হাউস এটা মূলত ব্রিটিশদেরকে করে দিল, ঠিক আছে, ব্রিটিশরা যাতে এখানে
তাদের অফিস আদালত করতে পারে, আরামায়েশ করতে পারে, এই জন্য এটা তাদের জন্য করে দিল। আমরা ব্রিটিশদেরকে জিয়ে রেখেছিলাম এই দেশটাতে, কারণ আমাদের অভ্যাস হচ্ছে গোলামি করা। ঠিক আছে, নিজে তো কাজ করি না, অন্য একটু কাজ করলে বাস তার প্রেমে পড়ে যায়, তার ভক্ত হয়ে যায়, সে তারপরে যত খারাপ কাজ করে আমরা বাস তাকে উপাধি দিয়ে দেই, আর চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র। ঠিক আছে, আসলে কি সেই মানে সুনাম পাওয়ার যোগ্য কি অযোগ্য এটা আমি আর বিবেচনা করি না। একবার যদি কেহ বাঙালিরা হৃদয়ে ধারণ করে ফেলে কাউকে, তাকে আর ফেলতে পারে না। এটা হচ্ছে আমাদের একটা চরিত্র। তো এই হচ্ছে বিষয়। 1955 সাল যারা যারা দিয়েছেন তাদেরটাই হয়েছে। 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল। তারপরের প্রশ্ন আমরা একটু দেখে নেই। এই যে খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, সেটা হলো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই গানটির গীতিকার কে? মনে রাখবেন, গীতিকার শব্দের অর্থ হচ্ছে রচয়িতা। এই গানটির রচয়িতা কে? এই প্রশ্নটাও দেখেন 2014 সালে 11তম নিবন্ধনে এসেছে। আপনি বুঝতে পেরেছেন কিনা ভাষা নিয়ে কত প্রশ্ন আসে। সুতরাং এই ভাষা আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন। ভাষা আন্দোলন এটা হচ্ছে আপনি 99% গুরুত্বপূর্ণ, 99%। আমার ভাইয়ের রক্তে রাঙানো, দেখি রিপন রায় অ্যান্সার করেছেন, রাজওয়ান আলী অ্যান্সার করেছেন, বাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা মনে হয় পারেন, কারণ কি এই প্রশ্নটা বিগত বিসিএস মিনিমাম 10টা বিসিএস এই প্রশ্নটা এসেছে। নিবন্ধন পরীক্ষায় প্রতি 2 বছর পর পরই আসে, এবছর আসার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে, 2026 সাল না, এবছর এই প্রশ্নটা আসার সম্ভাবনা একটু বেশি। সংস্কৃতি থেকে প্রশ্ন আসবে বেশি, রাজনীতি থেকে মানে রানিং যে রাজনৈতিক দল এখান থেকে প্রশ্ন আসবে খুব কম, কিন্তু সংস্কৃতি ও ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন, ওগুলা থেকে প্রশ্নগুলো বেশি আসবে, অরাজনৈতিক প্রশ্নগুলো বেশি আসবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আপনারা যারা 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 আব্দুল গাফফার চৌধুরী দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে, তাদেরটাই সঠিক হয়েছে। যে আমাদের গোলাম রাব্বি, কার কারটা হয়েছে বলেন তো? ইয়েস লিখবেন, ইয়েস, আপনি পেরেছেন, নিজেকে ক্রেডিট দিবেন, নিজেকে ইন্সপায়ার করবেন, আপনারটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, প্রথম সুরকার লতিফ ছিল, বর্তমান হচ্ছে আলতাফ মাহমুদ। জি, এই গানটা লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী আর সুর করেছেন আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার হচ্ছে আমাদের এই যে আলতাফ মাহমুদ। কেমনটা লাগে? লেখে একজন, সুর করে আরেকজন, বর্তমানে আবার আরেকজন, মানে শুধু চেঞ্জ হয়ে যায় আর আমাদের পড়া বাড়ে। এই হচ্ছে বিষয়, আমরা দেখলাম এক নজরে, একটু দেখে নিলাম। আবার একটু 30 সেকেন্ড, আমি প্রতি 30 সেকেন্ডে আপনাদেরকে স্মরণ করে দিব। আমরা এখানে 19তম নিবন্ধনে স্টুডেন্ট ভর্তি করাই 3,000 টাকায়, কিন্তু লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হয় 1199 টাকায় ভর্তি হতে পারে। এই যে নিচে দেয়া নাম্বারটিতে 01767 265758 এই নাম্বারটা আপনার স্ক্রিনশট দিয়ে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে দেন। তাহলে আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব, যেখানে 100-র উপরে ক্লাস পাবেন, 100টা এক্সাম দিবেন, 100টা ক্লাস আপনি রেকর্ড পাবেন, 100-র উপরে ক্লাসে এখানে রেকর্ড পাবেন আপনি সিরিয়াল বাই সিরিয়াল। তারপর ক্লাসের পর আমরা ক্লাসের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত থাকেন। 19তম নিবন্ধন আপনার জীবনের সেরা একটা পরীক্ষা হবে। স্যার, নিবন্ধনের আবেদন কি শুরু হয়েছে? জি না, নিবন্ধনের আবেদন শুরু হয় নাই, তবে সপ্তম গণবিজ্ঞপ্তি হয়েছে। গণবিজ্ঞপ্তি মানে কি? আপনারা যখন নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেট যারা যারা পেয়েছে তারা মানে এই না যে চাকরি পেয়ে গেছে, তাদেরকে আবার বিজ্ঞপ্তি দিবে যে যারা যারা মানে সার্টিফিকেট আছে তারা হচ্ছে এখন অ্যাপ্লাই করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। মিনিমাম 40টা প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করতে পারবেন। 40টা প্রতিষ্ঠান সিলেক্ট করে দিলেন, এর মধ্যে থেকে যে কোনো একটা এনটিআরসিএ কর্তৃপক্ষ আপনাকে নির্ধারণ করে দিবে যে আপনি ওই প্রতিষ্ঠানের এখন থেকে শিক্ষক, সহকারী শিক্ষক, অথবা আপনি কলেজের লেকচারার হিসেবে আপনি নিয়োগ পাবেন। এটা হচ্ছে কি সিস্টেম আর কি এনটিআরসি এর। তবে এবছর পরীক্ষায় একটু পরিবর্তন এনেছে, সেটা হচ্ছে আপনার 200 নাম্বারে পরীক্ষাটা হবে।
তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা সামনে যাই। হ্যাঁ, আপনারা যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই যে উপরে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে হচ্ছে টাকা পাঠাতে থাকেন, আমি পড়াইতে থাকি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আচ্ছা, তো এটা হচ্ছে আন্তর্জাতিক, মনে রাখবেন বিদেশিরা প্রতিষ্ঠা করেছে, মূলত বিদেশিরা না, বাংলাদেশের লোকজনই প্রতিষ্ঠা করেছে, কিন্তু জাতিসংঘের মহাসচিব বান কি মুন এসে এটা উদ্বোধন করেছে। তো যার কারণে এই প্রতিষ্ঠানটা এখন শুধু বাংলাদেশের নয়, এটা হচ্ছে সারা পৃথিবীর। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? ঢাকা, বেইজিং, নিউ ইয়র্ক নাকি প্যারিসে? তো একটু আগে আমি বলেছিলাম কিছু টেকনিক অ্যাপ্লাই করলে আপনি অ্যান্সার করতে পারবেন। মানে ভাষা নিয়ে যত কিছু আছে অধিকাংশগুলি বাংলাদেশের দিকে হবে, ভাষা নিয়ে অধিকাংশ প্রশ্নগুলো। তাহলে এটা বেইজিং হবে না, কারণ বেইজিং কোনো ভাষা, বাংলা ভাষা আন্দোলন হয়েছে? নো। নিউ ইয়র্ক তো হবেই না, কারণ নিউ ইয়র্কে ভাষা আন্দোলন অত একটা গুরুত্ব পায় না, প্যারিসেও না। তার মানে কোথায় এটা? এটা হচ্ছে ঢাকাতে। যে ঢাকা হবে না, আমাদের সুবর্ণ আপু বলেছেন অবশ্যই ঢাকা হবে ভাই, কেন হবে না ঢাকা? জি, হয়েছে কিনা? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তাহলে এটা উদ্বোধন করা হয়েছিল কবে বলেন তো? এটা মূলত 2010 সালে। 2010 সালে কি করা হয়? এটা 10 সালে উদ্বোধন হয়। তাহলে 2010 সালে এটা উদ্বোধন করা হয় 21শে ফেব্রুয়ারিতে। তো এই হচ্ছে বিষয়। যে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশের 41টি ভাষার মধ্যে বিপন্ন 14টি ভাষা সংরক্ষণে কাজ করছে। এখানে শুধু যে বাংলা নিয়ে গবেষণা হচ্ছে তা নয়, এখানে কিন্তু 10টি ভাষা নিয়ে গবেষণা চলছে, 14টি ভাষা নিয়ে গবেষণা হয় এই প্রতিষ্ঠানে। 14টি ভাষা নিয়ে গবেষণা হয়, ঠিক আছে? তাহলে কয়টি ভাষা নিয়ে গবেষণা হয়? প্রায় 14টি ভাষা নিয়ে গবেষণা হয় এখানে। তো এই হচ্ছে এটা বিষয়। আবার পরীক্ষাতে আপনাদের এটাও আসতে পারে, এটা কোথায় অবস্থিত? আপনারা জানেন কি না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? এটা হলো ঢাকার সেগুনবাগিচাতে। সেগুনবাগিচায় ঢাকা। তাহলে ঢাকার সেগুনবাগিচাতে মূলত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অবস্থান। 1.03 একর জায়গাতে আছে, ঠিক আছে? 1.03 একর জায়গায় অবস্থিত এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটি। 1.03 একর জায়গার মধ্যে এটা মূলত অবস্থিত। তো এই হচ্ছে বিষয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্পর্কে আপনারা এই কয়েকটা বিষয় একটু জানবেন। এটা কবে উদ্বোধন করা হয়? 2010 সালে উদ্বোধন করে। 2010 সালে উদ্বোধন করা হয়। আচ্ছা, যদি এটা হয়ে থাকে লিখবেন ডান। এটা যদি হয়ে থাকে লেখেন ডান। হ্যাঁ, এটা উদ্বোধন করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে নিয়ে। সরি, বান কি মুন এটা উদ্বোধন করেন নাই, মানে উদ্বোধন আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটা চালু করেছিলেন বান কি মুন, কিন্তু এটা উদ্বোধন মানে কমপ্লিট হওয়ার পর উদ্বোধন করেন শেখ হাসিনা। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসেন পরের যে প্রশ্নটা, 10 নং প্রশ্ন। 1952 সালে বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত। তাইলে এত সহজ প্রশ্ন, অনেকে কনফিউজড হয়ে যায়। তো 1952 সালে কোন ঘটনার জন্য বিখ্যাত? এটা আপনারা সবাই জানেন। অবশ্যই মুক্তিযুদ্ধ না, কারণ মুক্তিযুদ্ধটা হয়েছিল কবে? 1971 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। ভাষা আন্দোলন কবে? 1952 সালে হয়েছিল। গণ অভ্যুত্থান কবে? 1969 সালে হয়েছিল। আগরতলা মামলা কবে?
1968 সালে হয়েছিল। তাহলে বলেন 1952 সালের সাথে মিলে যায় কোনটা? এই খ, ভাষা আন্দোলন 1952। তাহলে এটা সঠিক অ্যান্সার। আপনারা যারা যারা খ দিয়েছেন তাদের প্রত্যেকেরটা হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, এইভাবে কানেক্ট থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে ভাষা আন্দোলন, হ্যাঁ, নিবন্ধন কোর্সে, জি, নিবন্ধন কোর্সের জন্য আমরা হচ্ছে 1199 টাকা নির্ধারণ করেছি। নিবন্ধন কোর্সের জন্য আমরা 1199 টাকা লাইভ চলাকালীন, তাও লাইভ চলাকালীন সময়ে ভর্তি হলে। লাইভ আবার কেটে গেলে কিন্তু আপনি 3000 টাকা দিতে হবে। ঠিক আছে, 3000 টাকা দিতে হবে হচ্ছে লাইভ চলে গেলে, কিন্তু এখন 3000 না, এখন হচ্ছে জাস্ট 1199 টাকা। ঠিক আছে, 1199 টাকা হচ্ছে বর্তমানে আপনি যদি দেন তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, তারপরে আমরা একটু দেখে নেই 11 নং প্রশ্নটা। আসাদ গেট নামের পটভূমির সাথে জড়িত, সাথে না, সাথে জড়িত কোন সন? আসাদ গেট। আচ্ছা, এই যে আসাদ গেট, যেটা পূর্ব নাম কি? আসাদ গেটের পূর্ব নাম এটা হচ্ছে আইয়ুব গেট। এটার পূর্ব নাম কি? আইয়ুব গেট। তো এই আসাদ গেট, এটার অবস্থান কোথায়? মনে রাখবেন, এটার অবস্থান হচ্ছে ওই যে মোহাম্মদপুরে, মোহাম্মদপুরে সংসদ ভবনের পাশেই। অনেকে এই কারণে শেরেবাংলা নগর দেয়। তো এই আসাদ গেট, এটা মূলত হচ্ছে আসাদের নামে নামকরণ হয়েছে। আইয়ুবের নাম চেঞ্জ করে আসাদের নামে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, আসাদের নামে নামকরণ। তাহলে আসাদের নামে নামকরণ হয়েছে এই আসাদ গেটের। তো এই কোন আসাদ, যিনি ইতিহাসে তার নামটা একটা গেটের নাম হিসাবে করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আসাদ শহীদ হয়েছিল। আর সেটা কবে হয়েছিল? সেটা হচ্ছে 1969 সালে। 1969 সালে গণ অভ্যুত্থানে আসাদ শহীদ হয়েছিল। কবে সেটা? 20 জানুয়ারিতে। 20 জানুয়ারি 1969 সালে, 20 জানুয়ারি 1969 সালে দেখা যাচ্ছে যে এই আসাদ কি হয়? নিহত হয়েছিল। যার কারণে 20 জানুয়ারি প্রতি বছর আসাদ দিবস হিসাবে পালিত হয়। তাহলে আসাদ দিবস কোনটি? 20 জানুয়ারি হলো আসাদ দিবস। 20 জানুয়ারি হলো আসাদ দিবস। আসাদ হচ্ছে ঢাবির ইতিহাস বিভাগের স্টুডেন্ট। ঢাবির ইতিহাস বিভাগের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিল এই সে আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিল আসাদ, যাকে শহীদ করা হয়েছিল 20 জানুয়ারি 1969 সালে। দেখি বলেন তো, আবুল বরকত কোন বিভাগের স্টুডেন্ট ছিলেন? ভাষা আন্দোলনের একমাত্র ভাষা শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবুল বরকত কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন, কোন সাবজেক্টে তিনি পড়াশোনা করতেন, এটা লিখেন। আসাদ, উনি হচ্ছেন ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। তাহলে আবুল বরকত কোন বিভাগের ছাত্র ছিলেন? মনে আছে কিনা আপনাদের? গুড, গুড। আমাদের অনেক ভাই বোন অ্যান্সার করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সঠিক হয়েছে আপনাদের গুলো। এই তো মনোযোগ দিয়েছেন বলে এটা কিন্তু পারছেন, তাই না? মনোযোগ না দিলে কিন্তু হতো না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান। তাহলে আবুল বরকত উনি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। আবুল বরকত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, আর আসাদ কোন বিভাগের ছিল? ইতিহাস বিভাগের। ওকে, দেখা যাক পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নটি,
দেখেন, আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কবে? আগরতলা মামলা প্রত্যাহার এটাও কিন্তু 16তম নিবন্ধনে এসেছে। তার মানে আপনি যদি 1947 সাল থেকে 1971 পড়েন, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন নির্ঘাত পাবেন। 1947 থেকে 71 সালের ইতিহাস থেকে অনেক প্রশ্ন কমন আসবে। দেখেন, এই যে এটা হচ্ছে ভাষা আন্দোলন পরবর্তী বা 66 আন্দোলনের পরবর্তী ঘটনা, আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা প্রত্যাহার করা হয় কবে? 22 ফেব্রুয়ারি 1969 নাকি 20 মার্চ 1969? তাইলে এই প্রশ্নটা গেট করে অনেকে ডিসেম্বর মাসে চলে যাবে, তাই না? আসলে কি এটা ডিসেম্বর? দেখি, এটা হচ্ছে 22 ফেব্রুয়ারিতে। ঠিক আছে, যারা যারা 22 ফেব্রুয়ারি দিয়েছেন তাদেরটাই হয়েছে। 1968 সালে এই মামলাটা দায়ের করা হয়েছিল। 1968 সালে মামলা দায়ের। তাহলে মামলা দায়ের করা হয় কবে? সেটা হচ্ছে 1968 সালে। এখানে আসামি কয়জন ছিল কে বলতে পারবেন? আসামি মোট কতজন ছিল? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল? স্যার, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। থ্যাংক ইউ সো মাচ। রাষ্ট্রবিজ্ঞান তো অনেক ভালো সাবজেক্ট, তাই বলেন তো, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, আগরতলার ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল কে বলতে পারবেন? গুড। 35 জন, 35 জন, 35 জন। সুব্রত জেট, তারপরে মুন্নি আপু সঠিক হয়েছে, আজমিরি আঞ্জু, নুসরাত আরা, তারপরে হচ্ছে অচিন পাখি, অচিন পাখি, তারপর হচ্ছে জান্নাতুল জিমি, রেখা আক্তার, সালেহ শেখ, শূন্য পাতার চিঠি। অনেকেরটাই সঠিক হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের স্বপ্ন আক্তার মিম আপু, হ্যাঁ আপু আপনারটাও হয়েছে, আপনারটাও হয়েছে। তারপর হচ্ছে ফরিদা ইয়াসমিন ডলি, সাদিয়া আফরিন, তারপর হচ্ছে খুকি মনি, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান ভাই, আপনারটাও হয়েছে। বেলাল হোসেন মিরাজ, নজরুল, নজরুল ইসলাম নজরুল, তারপরে হচ্ছে এমরান হাসান, ঠিক বলছেন। তার মানে কতজন? 35 জন। তাহলে এই যে 35 জন, এই 35 জন মূলত আগরতলা মামলার আসামি ছিলেন, শেখ মুজিবুর রহমান সহ। ঠিক আছে, আগরতলা মামলার একজন আসামিকে কারাগারের মধ্যে হত্যা করা হয়েছিল 18 ফেব্রুয়ারিতে, সার্জেন্ট জহুরুল হক। মনে রাখবেন, এই সেই সার্জেন্ট জহুরুল হক, ওনাকে কারাগারের মধ্যে হত্যা করা হয়েছিল 18 ফেব্রুয়ারি 1969 সালে। আবার আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি যিনি শহীদ হয়েছেন, এই তো সার্জেন্ট জহুরুল হকের নামটাই বেশি আসে। ঠিক আছে, সার্জেন্ট জহুরুল হকের নামটাই বেশি আসে, যাকে হত্যা করা হয়েছিল কারাগারের মধ্যে। ফলে এই ব্যক্তির নামে, এই সার্জেন্টের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম হয়েছে সার্জেন্ট জহুরুল হক হল। ঠিক আছে, সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যার পূর্ব নাম ছিল ইকবাল হল। ইকবাল হলের বর্তমান নাম হলো সার্জেন্ট জহুরুল হক হল। তো আগরতলা মামলাটা যখন দায়ের করা হয়, তখন মজলুম জননেতা মাওলানা ভাসানী 1968 সালে একটা আন্দোলনের নাম দিয়েছিলেন। ওই আন্দোলনের নাম হচ্ছে ঘেরাও আন্দোলন। ঠিক আছে, 1968 সালে যে আন্দোলন চলে সেটার নাম হচ্ছে ঘেরাও আন্দোলন। পাবনায় ডিসির বাড়ি ঘেরাও করেছিল এই 35 জনকে মুক্তি দেওয়ার জন্য। ঠিক আছে, রাজবন্দীদের মুক্তি দেওয়ার জন্য মূলত এই পাবনা ডিসির বাড়ি ঘেরাও করা হয়েছিল। আচ্ছা, এবার দেখি আমরা 13 নম্বর প্রশ্ন। 11 দফা আন্দোলন কখন হয়েছিল বলেন? 11 দফা আন্দোলন এটা কবে হয়েছিল? 1954 সালে নাকি 1966 সালে নাকি 1968 সালে নাকি 1969 সালে? 11 দফা আন্দোলন এটা আসলে কার সাথে সম্পর্কিত? দেখেন,
1954 সালে কি হয়েছিল? যুক্ত ফ্রন্ট হয়েছিল। তো যুক্ত ফ্রন্ট এটা মূলত 21টি দফার ভিত্তিতে হয়েছিল, 21 দফা যুক্ত ফ্রন্টের, ঠিক আছে। আর 1966 সালে এখানে কি হয়েছিল? 6 দফা আন্দোলন হয়েছিল। তার মানে এটা হচ্ছে না। 1968 সালে কি হয়েছিল দেখেন? 1968 সালে হচ্ছে মামলা, 35 জন আসামি করে মামলা দায়ের। তাহলে 35 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আর 1969 সালে ছাত্রদের 11 দফার ভিত্তিতে কি হয়েছিল? 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। তার মানে এর সঠিক অ্যান্সার হলো 1969। ঠিক আছে, 1969 এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হলো কোনটা? 1969। 11 দফার ভিত্তিতে এই আন্দোলনটা হয়েছিল। যে আন্দোলনের মাধ্যমে 69 গণ অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তান সরকার বাধ্য হয়ে এই যে 70-এর নির্বাচন দেয়। ঠিক আছে, 70 সালে একটা নির্বাচন দেয়, যে নির্বাচনটা ছিল আবার পাতানো নির্বাচন। আজকাল নির্বাচনও হয় পাতানো, ধোঁকাবাজির নির্বাচন হয়। আচ্ছা, এবার আসেন বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? আচ্ছা, এটা মূলত মে মাসে এই গণহত্যাটি হয়েছিল। দেখি এই প্রশ্নের অ্যান্সার আশা করি যে সবাই পারবেন। তারপরেও আপনাদের কাছে আমি একটু জানতে চাই, 1971 সালে বাংলাদেশে এমন একটি জায়গায় গণহত্যা হয়েছিল, যে গণহত্যাটি 20 মে সংগঠিত হয় খুলনাতে। ঠিক আছে, খুলনার কোন জায়গায় এই গণহত্যাটি হয়েছিল? স্মরণকালের সবচেয়ে ভয়াবহ গণহত্যা 20 মে 1971 সালে সবচেয়ে বৃহৎ গণহত্যা সংগঠিত হয়েছিল। গণহত্যা হয় খুলনাতে। তো খুলনার এমন একটা জায়গাতে এই গণহত্যাটি সংগঠিত হয়েছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। একজন বলছে রায়েরবাগ। খুলনা কি রায়েরবাগ আছে নাকি? এই তো অনেকে ধরতে পারছেন না। এই প্রশ্নটা কত জায়গায় এসেছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। ঠিক ধরেছেন, আমাদের যে বৃষ্টি সরকার সঠিক বলেছেন, বৃষ্টি সরকার যে আপনাদের গুলো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, হাসি মধু, আজমি, আঞ্জু, আজিজুন আপনাদের গুলো হয়েছে। তারপর হচ্ছে কার্তিক চন্দ্র। তার মানে খুলনার চুকনগরে, ঠিক আছে, চুকনগরে যেখানে নিহত হয় কত জানেন? নিহত হচ্ছে প্রায় 10,000, প্রায় 10,000 মানুষ, প্রায় 10,000 মানুষ হত্যা করা হয়েছিল এই খুলনার চুকনগরে। পাকিস্তান বাহিনী এই গণহত্যাটা সবচেয়ে ভয়াবহ ভাবে চালানো হয়। তবে হ্যাঁ, রায়ের বাজার বধ্যভূমি, এখানে মানে গণহত্যায় যারা শিকার হয়েছিলেন তাদের কবর আছে, এই জন্য হচ্ছে এই জায়গাটা বিখ্যাত। কিন্তু সবচেয়ে ভয়াবহ যে গণহত্যাটা পরিচালিত হয়েছিল সেটা মূলত হলো চুকনগরে হয়েছিল। ঠিক আছে, চুকনগরে এই ভয়াবহ গণহত্যাটা হয়েছিল। আপনাদেরকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে বিষয়ের গুরুত্ব বুঝেন। ঠিক আছে, গুরুত্ব না বুঝে আপনি যদি যতই মানে পড়াশোনা করেন, আপনি কিন্তু মারা খাবেন দিন শেষে। ঠিক আছে, তাহলে মুক্তিযুদ্ধ এই পার্টটা গুরুত্বপূর্ণ। যেমন 2026 সালে আরেকটা পার্ট গুরুত্বপূর্ণ হয়েছে, সেটা হচ্ছে যদি জুলাই আগস্ট বিপ্লবটা। ঠিক আছে, এই যে জুলাই আন্দোলন যেটা, এটাও কিন্তু গুরুত্ব পেয়েছে মুক্তিযুদ্ধের মতোই। মানে জুলাই আন্দোলন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100% থাকে, 100% নিবন্ধনে 100% জুলাই আন্দোলন থেকে প্রশ্ন আসবেই। প্রশ্ন আসতে পারে জুলাই দিবস কোনটি, যেমন 16 জুলাই, এটা হচ্ছে কি জুলাই দিবস হিসাবে পরিচিত।
এভাবে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটা এই চুকনগরে হয়েছিল। আচ্ছা, আরেকটু 30 সেকেন্ড আপনাদেরকে বলে রাখি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। সেটা হচ্ছে আপনাদের অনুরোধে আমরা 19তম নিবন্ধনের একটা জেনারেল ফুল কোর্স চালু করেছি, যেটার 100টার উপরে ক্লাস আপনি পাবেন, 100টির উপরে ক্লাস পাবেন, 100টা পরীক্ষা এখানে পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে এখানে। আর ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিব বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই 4টা বিষয়ের প্রিপারেশন আপনি আমাদের সাথে নিতে পারেন। আমরা আপনাকে হেল্প করব, আপনার কিচ্ছু করতে হবে না, আমরা আপনাকে এখান থেকে সবকিছু প্রোভাইড করব। এবং প্রত্যেকটা ক্লাস এখানে রেকর্ড থাকবে, প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে। আমাদের এই পেইড বেসে যুক্ত হতে আপনাকে 3000 টাকা দিতে হবে। তবে লাইভ চলাকালীন সময় 3000 টাকা না দিয়ে আপনি জাস্ট 1199 টাকা দিয়ে অফারে ভর্তি হতে পারেন। আমাদের লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ আমরা অফার দিব। এই 1199 টাকা নিচে দেয়া নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন বিকাশ অথবা নগদ থেকে 01767 265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন। আর এই নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপ আছে, এখানে স্ক্রিনশট দেন। আমরা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিচ্ছি, যেখান থেকে আপনি আমাদের ক্লাসগুলো রেকর্ড পাবেন, আবার লাইভ ক্লাস করতে পারবেন, সেখানে পিডিএফ দেওয়া হবে ইত্যাদি। আমরা হেল্প করবো আপনাদের ইনশাল্লাহ। পাকিস্তানিদের আমাদের ব্যক্তিগত মতামত, স্যার এগুলো মারছে ভারতের লোক এবং নাম দিয়েছে পাকিস্তানিদের। আমার ব্যক্তিগত মতামত, হ্যাঁ হতে পারে ভাই, আমরা তখন ছিলাম না। আসলে কারা মেরেছে, ভারতের হাতে বাংলাদেশের বহু মানুষ মারা গিয়েছে, স্পেশালি অনেক লোক মারা গিয়েছে। যদিও ভারত সেই ক্রেডিটটা নিয়েছে যে তারা আমাদেরকে হেল্প করেছে। স্যার জুলাই আন্দোলন নিয়ে একটা ক্লাস নিলে ভালো হয়। অসুবিধা নেই ভাই, আমি নিব। জুলাই আন্দোলনের উপরে একটা A to Z ক্লাস নিয়ে নিব, যেখানে সাম্প্রতিক টাইপের ক্লাস হবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা একটু দেখেন তো আপনারা পারেন কিনা। এই প্রশ্নের উত্তরটা দেখেন তো পারেন কিনা। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী, নট প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী একটা, প্রেসিডেন্ট কিন্তু আরেকটা। অনেকে হুটহাট অ্যান্সার করে। তাহলে বলেন শেখ মুজিবুর রহমান নাকি এম মনসুর আলী, না তাজউদ্দিন আহমেদ নাকি আতাউর রহমান খান? এখানে সঠিক অ্যান্সার কোনটা হতে পারে বলেন। গুড গুড, নুসরাত আরাটা হয়েছে, রেজওয়ান আলীরটাও হয়েছে, জাকিয়া সুলতানা আপু, তারপর হচ্ছে রোহিত সরকার, আপনারটাও হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, গুড গুড। তাইলে তাজউদ্দিন আহমেদ উনি হচ্ছেন প্রধানমন্ত্রী ছিলেন, আর শেখ মুজিব কি ছিলেন? রাষ্ট্রপতি। এই শেখ মুজিব ছিলেন রাষ্ট্রপতি, আর এম মনসুর আলী কি ছিলেন? অর্থমন্ত্রী। ঠিক আছে, অর্থমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান, আর প্রাইম মিনিস্টার ছিলেন তাজউদ্দিন আহমেদ। তো এভাবে 6টা বিভাগ ছিল 1971 সালে। এটা হচ্ছে অস্থায়ী সরকার। যুদ্ধ পরিচালনার জন্য মূলত এই একটি সরকার গঠিত হয়েছিল, যার নাম অস্থায়ী সরকার। আবার এটাকে মুজিবনগর সরকারও বলা হয়ে থাকে, মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার হিসেবে পরিচিত। তারপরে পরবর্তী যে প্রশ্নটা আমরা একটু দেখি, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? আচ্ছা, একটু আগে আমি বলেছি মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি শেখ মুজিব নিজেই, উনি রাষ্ট্রপতি ছিলেন। আর অস্থায়ী রাষ্ট্রপতি যিনি ছিলেন, কারণ শেখ মুজিব তো তখন কারাগারে ছিল, তাই না? তাই অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন যিনি, তিনি হলেন সৈয়দ নজরুল ইসলাম। তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। আর শেখ মুজিবকে অ্যারেস্ট করে নিয়ে যায় পাকিস্তানিরা, পরে 8 জানুয়ারি 1972 সালে ছেড়ে দেয়। অর্থাৎ যুদ্ধ শেষ হলে শেখ মুজিবকে ফেরত দেয় তারা। তো এই হচ্ছে বিষয়, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
আচ্ছা, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী, নাকি তাজউদ্দিন আহমেদ, নাকি সৈয়দ নজরুল ইসলাম, নাকি খন্দকার মোশতাক? এই প্রশ্নের অ্যান্সার আশা করি যে আপনারা পারবেন, কারণ মুজিবনগর সরকারের একটা চ্যাপ্টারই আছে আলাদা। ওই চ্যাপ্টারটা ভালো করে পড়ে ফেললেই হবে। যেখানে বিভাগ কয়টা ছিল, এখানে বিভাগ ছিল আপনার 6টি, এখানে মোট সদস্য কয়জন ছিল, সদস্য ছিল 12 জন, ঠিক আছে। তারপরে আহ প্রধানমন্ত্রী কে ছিল, অর্থমন্ত্রী কে ছিল, ইত্যাদি এগুলো লেখা আছে ওই টপিকটাতে। তাইলে অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন এম মনসুর আলী। তাহলে অর্থমন্ত্রী অর্থ সম্পর্কীয় উনি হচ্ছেন এম মনসুর আলী। তাজউদ্দিন তো প্রধানমন্ত্রী এবং অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন, নট মন্ত্রী ছিলেন, সম্পাদক ছিলেন। ক্লিয়ার? আপনাদের পিডিএফ থেকে কত পার্সেন্ট কমন আসে? কত পার্সেন্ট বলতে পারবো না ভাইয়া, অনেক প্রশ্ন এই পর্যন্ত কমন এসেছে, অনেক প্রশ্ন। আচ্ছা, এবার পরের প্রশ্ন। আর আরেকটা বিষয় একটু ঘোষণা দিয়ে দিই আপনাদের, যারা নিবন্ধনে ভর্তি হবেন তারা তো হতে পারেন, এছাড়াও আমাদের এখানে আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে শুধু ইংলিশ। কেউ আছেন যে যে ভাইয়া আমি অন্যান্য সাবজেক্টগুলো ভালো কিন্তু ইংলিশটা একটু দুর্বলতা আছে, তাহলে অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। আপনি যে কোনো সেক্টর পরীক্ষা দিবেন, যে কোনো সেক্টরের জন্য আপনি ইংরেজির জন্য আটকে যাচ্ছেন, এই ইংরেজির আমাদের এখানে একটা কোর্স আছে 750 টাকা দামের। আপনি 750 টাকা না, এখন 599 টাকা দিলে আমরা যুক্ত করে দিচ্ছি শুধু ইংলিশের জন্য। বস হয়ে যাবেন, বস। সাইদুল স্যার নিজে এই ক্লাসটা পরিচালনা করেন, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে যে কয়েকটা ক্লাস করলে আপনার পোষায় যাবে যে অসাধারণত আমি এই জিনিসগুলো এত সহজে শিখতে পারবো, আলহামদুলিল্লাহ, এরকম বলতে বাধ্য হবেন আপনি। আচ্ছা, আর যারা হচ্ছে নিবন্ধনে ভর্তি হবেন তারা হচ্ছে উপরে দেয়া নাম্বারটিতে, এই যে এই নাম্বারটিতে 1199 টাকা পাঠাবেন। 1199 টাকা পাঠিয়ে কোথা থেকে পাঠাবেন? বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে দিবেন, আর তাহলে আমরা আপনাদের গ্রুপে যুক্ত করে দিব। আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে বলেন তো ভাই? মুজিবনগর কোন জেলায় অবস্থিত? 14তম বিসিএস নিবন্ধনে দেখেন এই প্রশ্নটা আসছে। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নাকি চুয়াডাঙ্গা? যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা। তাহলে বলেন এই প্রশ্নের অ্যান্সার কোনটা? ঠিক বলেছেন আমাদের রোহিত সরকার, তারপরে হচ্ছে আমাদের শফিকুল ইসলাম, তারপরে হচ্ছে অনেকে দেখছি সঠিক অ্যান্সার দিয়েছেন। সেটা হবে কি মেহেরপুর। মেহেরপুর যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে, মেহেরপুর সঠিক অ্যান্সার দিয়েছেন আপনি। আচ্ছা, তাহলে মুজিবনগর এটা মূলত হচ্ছে মেহেরপুর জেলায় অবস্থিত। মুজিবনগর যেখানে মূলত একটা অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে, এই অস্থায়ী সরকারের রাজধানী মুজিবনগরই বলা হতো, মেহেরপুর। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন। এখানে বলা আছে বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ পূর্ব নাম আসে, ঠিক আছে, পূর্ব নাম অথবা প্রাচীন নাম আসে, ঠিক আছে। বিভিন্ন জায়গার প্রাচীন নাম বলা হবে যে ঢাকার প্রাচীন নাম কি, তারপর হচ্ছে রাজশাহী এটার প্রাচীন নাম কি, আসতে পারে বরিশাল এটার প্রাচীন নাম কি, তারপরে কুমিল্লা এটার প্রাচীন নাম কি, এগুলো পরীক্ষাতে আসে। তো এই জন্য আপনার প্রাচীন নাম বা পূর্ব নামগুলো পড়ে নিতে হবে। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? চন্দ্রবাড়ি নো, নাকি ভবের পাড়া, নাকি টঙ্গী পাড়া, নাকি শিমুলিয়া? তাহলে এটা কোনটা হবে বলেন তো? মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? ভবের পাড়া, ঠিক বলছেন, ভবের পাড়া। যারা যারা ভবের পাড়া বলেছেন তাদেরটাই সঠিক হয়েছে। ভবের পাড়া যারা বলেছেন তাদেরটা সঠিক হয়েছে। যারা যারা টুঙ্গি পাড়া অ্যান্সার করেছেন ভুল বলেছেন, আপনি ভুল, আপনারটা হয় নাই। তাই বর্তমানে মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবের পাড়া। গুড। মুজিবনগরের
পূর্ব নাম কি ছিল বলেন? ভবের পাড়া। গুড। আচ্ছা, পরের প্রশ্ন, 20 নং প্রশ্ন। মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা কে? সেপ্টেম্বর অন যশোর রোড, এটা রচয়িতা কে ছিল? নোয়েল কাওয়ার্ড, নাকি বব ডিলান, নাকি জর্জ হ্যারিসন, নাকি অ্যালেন গিন্সবার্গ? সেপ্টেম্বর অন যশোর রোড এটা মূলত 1971 সালে রচিত একটি কবিতা। যশোরে যে উদ্বাস্ত লোকজন ছিল তাদেরকে দেখে এই 14 লাইনের মতান্তরে 16 লাইনের কবিতাটি রচনা করেছেন যিনি, তিনি হচ্ছেন অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার লেখক। সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতার লেখক যিনি, তিনি হচ্ছেন অ্যালেন গিন্সবার্গ। এটা 71 সালে লেখা হয়েছে ভাই, 71 সালে লেখা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের উপর লেখা হয়েছে, শরণার্থীদের অবস্থা দেখে। মূলত শরণার্থীদের অবস্থা দেখে প্রভাবিত হয়ে অ্যালেন গিন্সবার্গ এই কবিতাটা রচনা করেছিলেন। ওই যে কবিতাটা মনে হয় আপনারা পারেন, অনেকে পড়েছেন, মিলিয়ন্স অফ সোলস 1917 হোমলেস অন যশোর রোড আন্ডার গ্রে সান, এরকম একটা কবিতা আর কি, অ্যালেন গিন্সবার্গের ইংরেজি কবিতা। এটা প্রায় পরীক্ষাতে আসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি এই প্রশ্নটাই দিয়েছে অনুবাদ করার জন্য, বাংলা অনুবাদ। ঠিক আছে, তাইলে অ্যালেন গিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, গুরুত্ব সহকারে পড়বেন। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা বিষয় একটু দেখাই, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো সেক্টর, যেমন সেক্টর কয়টা ছিল? সেক্টর মোট যদি বলা হয়, মোট সেক্টর ছিল কয়টি? 11টি, তাই না? আর যদি বলা হতো যে সাব সেক্টর কয়টি, তাহলে সাব সেক্টর ছিল 64টি। সাব সেক্টর ছিল 64টি। তাহলে এই 11টা সেক্টর হচ্ছে মেইন ছিল, বড় বড় সেক্টরগুলো। এর মধ্যে একটা সেক্টর হচ্ছে নৌবাহিনীরাই পরিচালনা করতেন, এটা বঙ্গোপসাগরে ছিল। আর যে সেক্টরটা, জি ঠিক বলেছেন নুসরাতারা, সুব্রত জেট, জাকিয়া সুলতানা, আমেনা বেগম, পুষ্প সৌরভ, বাহ, যশোর আমার পছন্দের জেলা, আমাদের রোহিত সরকার, আজমি আজিম, ঠিক আছে, যারা যারা সেপ্টেম্বর 10 দিয়েছেন, সেক্টর 10 দিয়েছেন তাদেরটাই হয়েছে। গুড গুড। তাহলে রাজীব হোসেন আপনাদের গুলো হচ্ছে। তাহলে 10 নং সেক্টর এটা ঢাকা থেকে পরিচালিত হতো সরাসরি, আর এটা মূলত বঙ্গোপসাগরে পাকিস্তানি যে নৌ বাহিনী তাদের সাথে ফাইট করত এবং তাদের যে জাহাজগুলো আসতো সেগুলোকে ঠেকিয়ে দিত মূলত এই কমান্ডো বাহিনী। এদের অবদান অনেক ছিল এবং এখানে ভারতের অনেক সহায়তা ছিল নৌবাহিনীকে স্ট্রং করার জন্য। তারপরের প্রশ্ন আমরা দেখি কি আছে, যে আমাদের লাইভ চলাকালীন সময়ে কেউ যদি ভর্তি হয় তাহলেই শুধু 1199 টাকা। ঠিক আছে, লাইভ চলাকালীন সময় কেউ যদি ভর্তি হয় তাহলে শুধু 1199 টাকা, লাইভ কেটে গেলে 3000 টাকা। ঠিক আছে, 19তম নিবন্ধনে যারা ভর্তি হতে চান আমাদের সাথে, আমাদের এই কোর্সে, তাদের জন্য হচ্ছে 1199 টাকা লাইভ চলাকালীন সময়। আমি ক্লাস থেকে যখন বের হয়ে যাব তখন কিন্তু 3000 টাকা। আর শুধু ইংলিশের জন্য 750 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখন 750 টাকা দিতে হবে না, 599 টাকা। 599 টাকা দিলে শুধু ইংলিশ আপনাকে পড়াবে, যে কোনো ডিপার্টমেন্ট আপনি পরীক্ষা দেন। তাহলে বলেন তো, স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? তোফায়েল আহমেদ, নাকি আব্দুল গাফফার চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায়, নাকি এম.আর. আখতার মুকুল? ঠিক ধরে ফেলেছেন। এই তো, কিছু কিছু জিনিস আপনি বুদ্ধি খাটায় অ্যান্সার করতে হবে। তোফায়েল আহমেদ তো রাজনীতিবিদ ছিলেন, চরমপত্র পাঠ করার মতো সময় আছে তার? নাই।
তার মানে তোফায়েল আহমেদটা আপনি কেটে দিবেন। আব্দুল গাফফার চৌধুরী, উনি তো একজন শিল্পী ছিলেন এবং গান রচয়িতা ছিলেন, সাংবাদিক ছিলেন, তার মানে ওনারটা হচ্ছে না। তাহলে কি সুনীল গঙ্গোপাধ্যায়? না, সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে সেই ব্যক্তি যার সাথে অ্যালেন গিন্সবার্গ যশোরে এসেছিলেন পশ্চিম বাংলা হয়ে। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু চরমপত্র পাঠ করেননি, করেছেন যিনি, তিনি হচ্ছেন এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুল স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেছিলেন এম আর আখতার মুকুল। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এম আর আখতার মুকুল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখে নেই। এখানে বলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়? মুক্তিযুদ্ধের সময় শত্রুমুক্ত জেলা কোনটি? মূলত শুরু হয়েছিল যুদ্ধ 26শে মার্চে, তাই না? এই যে 26শে মার্চে যুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধটা শেষ হয়েছিল 16 ডিসেম্বরে। কিন্তু 16 ডিসেম্বরের আগে 6 ডিসেম্বরে কিছু কিছু অঞ্চল থেকে শত্রুরা পালাতে শুরু করে। এই 6 ডিসেম্বরে আবার কিছু দেশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে দেয়। তো প্রশ্ন হচ্ছে কোন জেলা থেকে প্রথম শত্রুরা পালিয়ে যায়? মাগুরা, মেহেরপুর, যশোর নাকি ময়মনসিংহ? তো এই প্রশ্নটা কত হাজার বার যে এসেছে পরীক্ষাতে, কত হাজার বার পরীক্ষা এসেছে, এটা সঠিক অ্যান্সার কোনটা বলেন? একজনে বলেছিল আমার প্রিয় জেলা যশোর। এই তো আপনার যশোরেই প্রথম শত্রুরা পালিয়েছিল। যশোর হচ্ছে সেই জেলা, যে জেলাটা প্রথম শত্রুমুক্ত জেলা। এই সেই যশোর, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা। তাহলে প্রথম ডিজিটাল জেলা কোনটা? মনে রাখতে হবে, প্রথম ডিজিটাল জেলা যেটা, সেটা হচ্ছে যশোর। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা সেটা হচ্ছে যশোর জেলা। এই যশোরে একটা বন্দর আছে, বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর, যেটা হচ্ছে বেনাপোল। এটা কিন্তু এখানে অবস্থিত, বেনাপোল স্থল বন্দর। বেনাপোল স্থল বন্দর এই যশোরে অবস্থিত। এই সেই যশোর যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত এখানে জন্মগ্রহণ করেছিলেন। এই সেই যশোর, যে যশোরকে বলা হয় ফুলের রাজধানী। এটা মূলত হচ্ছে ফুলের রাজধানী হিসেবে পরিচিত জেলা। বুঝতে পেরেছেন ফুলের রাজধানী কোনটা? সেটা হচ্ছে যশোর। তাহলে অনেক কারণে যশোর আমাদের কাছে পরিচিত। আমার শ্বশুর বাড়ি যশোর। বাহ, বৃষ্টি সরকার, আপনার শ্বশুর বাড়ি। এখন কোথায় আছেন? শ্বশুর বাড়িতে? এখন কি শ্বশুর বাড়িতে আছেন নাকি ঢাকায় থাকেন? তাহলে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। প্রথম জেলা শত্রুমুক্ত হয় যেটা, সেটার নাম হলো যশোর জেলা। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, বেনাপোলের ধারে তাই পাকিস্তান বাহিনী সেখানে ছিল না। হ্যাঁ, বেনাপোল ওখানে। যশোরের গদখালি ফুলের রাজ্য, গদখালি নামক একটা জায়গা। জি, গদখালিতে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায়। আর যারা শাহবাগে আসে, মনে হয় যেন ফুলের রাজধানী ঢাকার শাহবাগ। শাহবাগে শুধু ফুল বিক্রি করে। 21শে ফেব্রুয়ারি আগে দেখবেন ফুলের মানে ট্রাকে ট্রাকে ফুল আসে বিভিন্ন জেলা থেকে। গুড। এবার আসেন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি আমি, দেখি সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? সর্বশেষ শত্রুমুক্ত জেলা, সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? কে বলতে পারবেন? আমি অপশন দিব। ঢাকা, আমি দিব হচ্ছে খুলনা। দেখি এই দুইটা থেকে একটা অ্যান্সার করেন তো। সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? কোনটি হবে সর্বশেষ শত্রুমুক্ত
সর্বশেষ শত্রুমুক্ত জেলা। থ্যাংক ইউ সো মাচ। সেটা কোনটা হবে? ঢাকা। সর্বশেষ শত্রুমুক্ত জেলা যেটি, সেটা হবে ঢাকা। যারা ঢাকা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। সর্বশেষ শত্রুমুক্ত জেলা সেটা হচ্ছে ঢাকা জেলা। ওকে, এবার আসেন 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? এটা 16তম নিবন্ধনের প্রশ্ন। 71 সালে দেখেন মুক্তিযুদ্ধ থেকে কত প্রশ্ন আসে। মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিল? কোফি আনান নাকি উথান্ড, দেগ হেমারশোল্ড নাকি বুট্রুস গালি? মনে রাখবেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত এবং মিয়ানমার। তবে দুঃখের বিষয় হচ্ছে ভারত থেকে এই পর্যন্ত একজনও মহাসচিব নির্বাচিত হয়নি। কিন্তু মিয়ানমার এই রাষ্ট্রটি যতই আপনি ছেঁচড়া বলেন না কেন, এই দেশ থেকে কিন্তু একজন মহাসচিব নির্বাচিত হয়ে গেছে। এই মিয়ানমারের তৎকালীন সময়কার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে উথান, যিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। ঠিক আছে, তাহলে মিয়ানমারের নাগরিকটা কোন দেশের? মিয়ানমারের নাগরিক এই উথান্ড, যিনি 71 সালে মহাসচিব ছিলেন জাতিসংঘের। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে এ পর্যন্ত কয়জন ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হয়েছে? একজন নাকি দুইজন? দেখে অ্যান্সার করেন। বাংলাদেশ থেকে এ পর্যন্ত কয়জন মহাসচিব হয়েছে? এটার অ্যান্সারটা আপনারা করবেন। একজনও না। থ্যাংক ইউ সো মাচ। তার মানে বাংলাদেশ থেকে এ পর্যন্ত একজনও জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়নি। এবার হতে পারে ডক্টর ইউনূসের নাম আসছে, যেহেতু হতেও পারে ডক্টর ইউনূসকে পদটা দিতেও পারে। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল? 1 নং, 3 নং, 2 নং, 10 নং? আমরা আগে বলেছিলাম 11টা সেক্টর ছিল। এর মধ্যে ঢাকা কত সেক্টরে ছিল? ঢাকা 2 নং সেক্টরে ছিল। ঢাকা, কুমিল্লার কিছু অংশ, চাঁদপুরের কিছু অংশ, এটা হলো 2 নং সেক্টরের অধীনে ছিল। তারপরে একটু বলে রাখি, আমরা আমাদের নিবন্ধন 19তম নিবন্ধনে আমরা ভর্তি নিচ্ছি। আমাদের এখানে যারা নিবন্ধনের প্রিপারেশন নিতে চান নিতে পারেন। আমরা এখানে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ এই 4টা বিষয় পড়াবো। 4টা বিষয় পরে কমপ্লিট আপনাকে একটা ধারণা দিয়ে দিব, যেটার পরে আপনারা আর আশা করি যে ভয় থাকবে না। এখানে প্রায় 100-এর উপরে ক্লাস থাকবে। 100টা পরীক্ষা দিবেন আপনি আমাদের সাথে। সকল ক্লাস আপনি রেকর্ড পাবেন। এখানে ক্লাসের পর ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। যারা আমাদের এই জার্নিতে যুক্ত হতে চান তারা 3000 টাকা দিয়ে যুক্ত হতে হবে। তবে আমি লাইভ যতক্ষণ আছি ততক্ষণ 3000 না, ততক্ষণ আপনাকে দিতে হবে মাত্র 1199 টাকা। এই যে নাম্বারটি দেয়া আছে এই নাম্বারে 01767265758, এই নাম্বারে 1199 টাকা বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন। করলে আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড দিব। তবে হ্যাঁ, টাকা পাঠিয়ে অবশ্যই এই নাম্বারে স্ক্রিনশট দিবেন, তাহলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড দিব ইনশাল্লাহ। নতুন করে একবার প্রথম থেকে শুরু করব। যারা বলেন যে আমি ভাইয়া বেসিকে অনেক দুর্বল, অনেকে আছে বাংলা গ্রামারে ভালো কিন্তু সাহিত্যে ভালো না, অনেকে সাহিত্য খুব মজা পায় কিন্তু গ্রামার বুঝে না, একবার বেসিক ধরে ধরে পড়াবো আমরা। ইংলিশের সেম অবস্থা, বেসিক বানান সহকারে আমরা পড়াবো। এখানে ইডিয়মস, প্রেপোজিশন, গ্রামাটিক্যাল যে রুলগুলো, ট্রান্সলেশন, একটা ট্রান্সলেশন থাকেই আমাদের এখান থেকে একটা কমন এসে যাবে ইনশাল্লাহ। বিগত সালে এসেছে। ম্যাথ ছন্দ দিয়ে দিয়ে পড়ায়, টেকনিক দিয়ে দিয়ে পড়াবে। খুব মানে ধামাকা একটা প্রিপারেশন হবে। আর সাধারণ জ্ঞানটা স্বয়ং আমি নিব। ঠিক আছে, সাধারণ জ্ঞানটা একবার 1 নাম্বার লেকচার থেকে আমি নিব। সেই জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যান। তবে হ্যাঁ, যারা 10 থেকে 20তম গ্রেডে অংশগ্রহণ করবেন কিন্তু তাদের সমস্যা হচ্ছে ইংলিশটা, তাদের জন্য আমি বলবো যে ইংলিশের সাইদুল স্যার নিজে একটা কোর্স পরিচালনা করে, যেটা
এই লাইভ চলাকালীন সময়ে 599 টাকা, আর লাইভ কেটে দিলে 750 টাকা। 599 টাকা দিয়ে আপনি হচ্ছে সাইদুল স্যারের ইংলিশ কোর্সটাতে আপনি যুক্ত হতে পারেন। জাস্ট 599 টাকা এই মুহূর্তে 01767265758 এই নাম্বারে যদি আপনি সেন্ড করেন, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে, আমি আর কিছুক্ষণ লাইভে আছি, যতক্ষণ পর্যন্ত লাইভে আছি ততক্ষণেই এই অফারটা থাকবে। আপনি নিবন্ধনের জন্য 1199, আর শুধু ইংলিশের জন্য 599। নিবন্ধনের জন্য 199 আর শুধু ইংলিশের জন্য 599 দিয়ে আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন। আর যারা বলছেন যে মানে স্কুল 2 তে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, স্কুল 2 তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট দিয়ে আপনি স্কুল 2 পর্যায়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আর নিবন্ধনের চাকরিটা খুব ডিমান্ডেবল একটা চাকরি আপনার জন্য। মানে আপনার এলাকা ছাড়তে হবে না, আপনার এলাকাতে চাকরি হবে, আপনি যেখানে চাইবেন। আপনার নাম্বার যদি ভালো থাকে আপনি ঢাকাতেই পাবেন। যদি চান যে আমি ঢাকাতে থাকতে চাই, তাহলে নাম্বার যদি থাকে তাহলে আপনি ঢাকাতে পেয়ে যাবেন। অথবা নাম্বার ভালো পেয়েছেন, আপনি এলাকায় থাকতে চান, তাহলে আপনি ফার্স্ট চয়েস দিবেন যেটা, ওটাই চলে আসবে আপনার এলাকাতে। তাহলে এলাকার পজিশনও নষ্ট হলো না, আপনার বাড়ি থেকে এসে যে আপনি ক্লাসগুলো করাতে পারছেন। আবার নাম্বার যদি কম, ঠিক আছে, আপনি নিবন্ধন পরীক্ষা পাশ করেছেন, ভাইভা তো পাশ করেছেন, কিন্তু নাম্বার কম, আপনার এমনও হতে পারে আপনার জন্মস্থান থেকে অনেক দূরে অন্য বিভাগে গিয়েও আপনার চাকরি হতে পারে। আমার সাথে কয়েকজন আছে, আমি দেখেছি যে সে রংপুর থেকে এসেছে, অনেক দূরে গিয়ে চাকরি করে, সে চাঁদপুরে, কুমিল্লাতে এরকম জায়গায় চাকরি হয়েছে। এজন্য নাম্বার উঠাতে হবে অনেক। ঠিক আছে, নিবন্ধনের নাম্বারটা অনেক লাগবে। স্যার, আমি সব বিষয়ে দুর্বল হয়ে যাই পরীক্ষার সময়। আচ্ছা, পরীক্ষার সময় আসলে দুর্বল হওয়ার কয়েকটা কারণ, সেটা হচ্ছে আপনার প্রিপারেশন যদি যথাযথ না হয়। 2 নম্বর হচ্ছে কারো যদি মানে অধিক চাপ নেওয়ার অভ্যাস না থাকে। ঠিক আছে, সাইকোলজিক্যাল প্রবলেম যদি থাকে, পরীক্ষার হলে আপনি দুর্বল হয়ে যাবেন। ঠিক আছে, তো এই জন্য কন্ট্রোল করতে আপনাকে পড়াশোনা করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, প্রস্তুত করাতে হবে, মনে করতে হবে যে এটা কিছু না, এটা স্বাভাবিক একটা পরীক্ষা, ইনশাল্লাহ আপনি এই পরীক্ষাতে বিজয়ী হবেন, এরকম আশা সাহস নিয়ে হচ্ছে পরীক্ষার হলে যাবেন, তাহলে ঘাবড়াবেন না। সাবজেক্টিভ কি পড়বো? আচ্ছা, স্কুল 2 তে সাবজেক্টিভ যেটা পড়বেন সেটা হলো আপনার কোন গ্রুপে ছিলেন ইন্টারমিডিয়েটে, সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স। যদি সায়েন্সে থাকেন তাহলে সায়েন্স বিষয়গুলোতে, সামগ্রিক বিষয় থেকে আপনার প্রশ্ন হবে। যদি আর্টসে থাকেন ইতিহাস থেকে প্রশ্ন হবে। যদি কমার্সে থাকেন তাহলে আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, টেনশন হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, সাবজেক্টিভ অনেক ভালো করতে পারবেন আশা করি। স্যার, ডিগ্রি পাস করলে কি নিবন্ধন করা যাবে? মাস্টার্স না পাস করলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, আপনি ডিগ্রি পাস দিয়েও নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, ডিগ্রি পাশে আপনি নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারছেন। মাস্টার্স করেছি দেবেন্দ্রনাথ কলেজে, আমি কোন পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবো কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে হচ্ছে আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে আপনার সাবজেক্টটা রাষ্ট্রবিজ্ঞান, সুতরাং রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনার 100 নাম্বারে পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে জেনারেল থেকে আপনার 100 নাম্বার, জেনারেল বলতে কি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ, এই 4টা বিষয় থেকে 100 নাম্বারে এমসিকিউ থাকবে, আর আপনার সাবজেক্ট থেকে 100 নাম্বারে এমসিকিউ অথবা এক কথায় উত্তর জানতে চাওয়া হবে। এক বসাতেই হবে পরীক্ষাটা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। জি, ক্লাস শেষ, তবে যারা ভর্তি হতে চায় তাদের জন্য আমি কিছুক্ষণ লাইভটা অন রাখবো। আপনারা ভর্তি হতে থাকেন আমার এই নাম্বারে, যে নাম্বারটা দিয়েছে 01767, এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেন, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। স্ক্রিনশট দিলে আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।